কিন্তু লাল ঝান্ডার জ্যোতি বোস আর বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন রাজনীতির সাথে ধর্মকে গুলিয়ে দেয়নি, আর দেয়নি বলেই বাংলাটা সুরক্ষিত ছিল। বাংলার বুকে কোনোদিন ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যায়নি। আজকে তৃণমূল আর বিজেপির নেতাদেরকে দেখলে মনে হয় এরা যেন যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগী হয়েছে। কে কখন হিন্দু সাজছে, কে কখন মুসলমান সাজছে, শুধুমাত্র এই রাজ্যের সরকার যখন ক্ষমতায় এলো 2011 সালে, তার আগে কি এ রাজ্যের বুকে ধর্ম পালন হতো না? এ রাজ্যের সরকার যখন 2011 সালে ক্ষমতায় এলো, তার আগে কি এ রাজ্যের বুকে দুর্গা পুজো হতো না? এ রাজ্যের বুকে কালী পুজো হতো না? এ রাজ্যের বুকে শীতলা পুজো হতো না? এ রাজ্যে 2011 সালে ক্ষমতায় আসবার আগে এ রাজ্যে কি বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যাচ্ছে? 100 দিনের কাজ শুরু হচ্ছে না, 100 দিনের কাজ থমকে দাঁড়িয়ে আছে, পঞ্চায়েত ব্যবস্থা লাটে উঠে গেছে, রাজ্যের মানুষ কষ্টের মধ্যে রয়েছে, গোটা রাজ্য দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গেছে। কিন্তু একদিকে তৃণমূল আর বিজেপি গোটা রাজ্যের মানুষকে আজকে ধর্মের বিনিময়ে ভাগ করে জিনিস, যা চাল ডাল আলু আগুনের মতো দাম বাড়ছে, বেকার যুব সমাজ, রাজ্যের বুকে চাকরি নেই, নতুন শিল্প নেই, কলকারখানা নেই, চাকরি মানে দুর্নীতি। পশ্চিমবাংলার বুকে সরকারি চাকরি মানে নতুন নতুন দুর্নীতি। পশ্চিমবাংলার বুকে সরকার যখন নোটিফিকেশন করে, তৃণমূলের নেতারা মনে করে যে একটা নতুন করে খাওয়ার জায়গা হয়েছে, পার্টি অফিস থেকে আলু পটলের মতো করে এ রাজ্যের বুকে চাকরি বিক্রি করব। মানুষ ডিগ্রির মাধ্যমে চাকরি পাবে না, কিন্তু মানুষ যার যত টাকার দম তার মাধ্যমে চাকরি পাবে। আজকের এমন একটা রাজনীতি হচ্ছে যে রাজনীতিতে বেকার যুবক, বেকার যুবতী, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি নিয়ে কোনো আলোচনা নেই। আজকে এমন একটা রাজনীতি তৈরি করবার জায়গা হচ্ছে যেখানে মা বোনেদের ইজ্জত, মা বোনেদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার কোনো আলোচনা নেই। আজকের দিনে এমন একটা রাজনীতির পরিবেশ তৈরি হচ্ছে যে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কি ভয়ঙ্কর জিনিসের দাম বাড়ছে। আগে 100 টাকা, 200 টাকা, 300 টাকা নিয়ে গেলে বাজারে যতটা জিনিস কেনা যেত, এখন তার অর্ধেক জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। এই সব কিছু সাইড লাইন করে দিয়ে, এই সব কিছু পাশে সরিয়ে দিয়ে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল আজকে রাজনীতির মাঝখানে নিয়ে এসছে মন্দির মসজিদকে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল রাজনীতির মধ্যে নিয়ে এসছে ধর্মকে। ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। সিপিএম এর কোন নেতা বলছে তার জন্য থাকবে তা নয়, ভারতবর্ষের সংবিধান বলেছে বলে থাকবে। আপনি কোন ধর্ম পালন করবেন, আপনি কোন ঠাকুরের পুজো করবেন, আপনার আরাধ্য দেবতা কে হবে, আপনি নাস্তিক হবেন নাকি আপনি ধর্মানুরাগী হবেন, তা আপনার অধিকার। সেই অধিকার আপনাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান। ধর্ম এতদিনও ছিল, ধর্ম আজকেও আছে, ধর্ম ভবিষ্যতেও থাকবে। মন্দির আগেও ছিল, এখনো আছে। কিন্তু আজকে গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, কি তৃণমূল কি বিজেপি, কার্যত ধর্ম নিয়ে রাজনীতি চলছে, প্রতিযোগিতার রাজনীতি। মানুষের দৈনন্দিন ইস্যু নিয়ে কোনো আলোচনা নেই। বেকার যুবক টুকরে টুকরে কাঁদছে, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যাচ্ছে, 100 দিনের কাজ শুরু হচ্ছে না, 100 দিনের কাজ থমকে দাঁড়িয়ে আছে, পঞ্চায়েত ব্যবস্থা লাটে উঠে গেছে, রাজ্যের মানুষ কষ্টের মধ্যে রয়েছে, গোটা রাজ্য দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গেছে। কিন্তু একদিকে তৃণমূল আর বিজেপি গোটা রাজ্যের মানুষকে আজকে ধর্মের বিনিময়ে ভাগ করে দিতে চাইছে। আপনাদের কাছে আমরা জানতে চাইছি, আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখছি, আপনাদেরকে ভাববার জন্য আমরা অনুরোধ করছি। আচ্ছা বলুন তো, এই রাজ্যের সরকার যখন ক্ষমতায় এলো 2011 সালে, তার আগে কি এ রাজ্যের বুকে ধর্ম পালন হতো না? এ রাজ্যের সরকার যখন 2011 সালে ক্ষমতায় এলো, তার আগে কি এ রাজ্যের বুকে দুর্গা পুজো হতো না? এ রাজ্যের বুকে কালী পুজো হতো না? এ রাজ্যের বুকে শীতলা পুজো হতো না? এ রাজ্যে 2011 সালে ক্ষমতায় আসবার আগে এ রাজ্যে কি ঈদ হতো না? এ রাজ্যে কি বড়দিন হতো না? সব হতো। এ রাজ্যের বুকে ঈদ পালন হতো, এ রাজ্যের বুকে দুর্গা পুজো হতো, এ রাজ্যের বুকে কালী পুজো হতো, এ রাজ্যের বুকে ধুমধাম করে মানুষ তার নিজের উৎসব পালন করতেন। কিন্তু লাল ঝান্ডার জ্যোতি বোস আর বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন রাজনীতির সাথে ধর্মকে গুলিয়ে দেয়নি, আর দেয়নি বলেই বাংলাটা সুরক্ষিত ছিল। বাংলার বুকে কোনোদিন ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যায়নি। আজকে তৃণমূল আর বিজেপির নেতাদেরকে দেখলে মনে হয় এরা যেন যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগী হয়েছে। কে কখন হিন্দু সাজছে, কে কখন মুসলমান সাজছে, শুধুমাত্র ভোটের জন্য। এই পাশের বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু বাবু আজ থেকে 5 বছর আগে যিনি তৃণমূলের নেতা ছিলেন, 5-6 বছর আগে ঈদের সময়তে
সেই সময়তে আমরা দেখতাম মাথায় ফেজ টুপি পরে নামাজ পড়ার ভান করে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে তার ছবি ছড়িয়ে পড়তো। ঠিক একই রকম ভাবে রেড রোডে নামাজ পড়বার ভান করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক ঈদ আসলেই, ঠিক ঈদের আগেই মাথায় টুক করে হিজাবটা টেনে নিয়ে তিনি বসে পড়তেন। আর আজকের দিনের মহিমা আপনি দেখুন, আজ থেকে 5 বছর 6 বছর আগে যে শুভেন্দু বাবু মাথায় ফেজ টুপি পরে মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে ভোটের জন্য নিজেকে মুসলমান দরদি প্রমাণ করতেন, এখন গোটা দেহ মাথার কালো চুল বাদ দিলে কার্যত সবটা রং দে তু মোহে গেরুয়ার মতো গেরুয়া করে নিয়েছে। গিরগিটি ছাড়া আর কিছু বলা যেতে পারে না এমন নেতাদেরকে আমাদের দিকে তাকিয়ে দেখুন। আমরা লাল ঝান্ডার রাজনীতি করি, লাল ঝান্ডার রাজনীতি করতাম, মানুষের হয়ে কথা বলি, মানুষের হয়ে কথা বলতাম, গরিব মানুষের হয়ে কথা বলি, আমরা শ্রমিকের হয়ে কথা বলি, কৃষকের হয়ে কথা বলি, ছাত্রের জন্য বলি, যুবর জন্য কথা বলি, সমাজের পিছিয়ে পড়া অংশ, অর্থনৈতিকভাবে দুর্বল অংশ, গরিব মানুষের জন্য লড়াই করি। কিন্তু লড়াই করতে গিয়ে কোনোদিন আমাদেরকে হিন্দু মুসলমান সাজতে হয় না। তার কারণ আমরা মনে করি রাজনীতি রাজনীতির জায়গায় আর ধর্ম ধর্মর জায়গায়। রাজনীতি আর ধর্ম যদি এক হয়ে যায়, রাজনীতি ধর্ম মন্দির মসজিদ এসব যদি গুলিয়ে এক হয়ে যায়, তাহলে যে বিষ তৈরি হয় সেই বিষে আসলে সমাজ 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 মানুষ মরে যায়, সমাজ পিছিয়ে যায়। পশ্চিম বাংলার আজকে তাই হচ্ছে। এই জেলা গর্বের, পূর্ব মেদিনীপুর জেলা। আমি বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম। আমার যে গ্রামে স্কুল, আমাকে দেখতে একটু সৌড়ে সৌড়ে না, হ্যাঁ আট ভাট একটু সৌড়ে সৌড়ে তো, হ্যাঁ আস্তে আস্তে আমাকে একজন কমরেড এসে বললেন, দাদা গ্রামের রাস্তার হাঁটতে কেমন লাগছে? আমি বললাম, ভাই আমি সকালবেলা এই রাস্তা থেকেই এসছি, আমার পাড়াটাও এরকম, পাতি পঞ্চায়েতে বাড়ি। যাই হোক, কিন্তু আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে সব মিলিয়ে এই পশ্চিম বাংলায় একটা সময় পূর্ব মেদিনীপুর এমন একটা জেলা ছিল সবচাইতে বেশি শিক্ষিত মানুষের বসবাস। পূর্ব মেদিনীপুর মানে কি? বামফ্রন্টের জমানা, লাল ঝান্ডা, 34 বছর রাজ্যের শাসনভার সামলাচ্ছে বামফ্রন্ট, দায়িত্বভার দিয়েছে, 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা। মাধ্যমিকের রেজাল্ট বেরোতো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতো, কলকাতার তাবড় তাবড় বড় বড় স্কুল থাকতে পারে, কলকাতার অনেক বড় বড় ইংরাজি মাধ্যম স্কুল থাকতে পারে, কিন্তু যখন রেজাল্ট বেরোতো তখন আমরা দেখতাম পূর্ব মেদিনীপুর হোক, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, এই সমস্ত জেলার ছেলেমেয়েরা, এই সমস্ত জেলার ছাত্রছাত্রীরা তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতেন, দ্বিতীয় হতেন, তৃতীয় হতেন। কি ঠিক বলছি তো? ঠিক তো? একটা সময় ছিল গোটা রাজ্যের আপনি যেখানে খুশি চলে যান, যেখানে খুশি আপনি যে রাজ্যের মধ্যে চলে যান, এমন কোন স্কুল খুঁজে পাবেন না যে স্কুলে অন্তত পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষক শিক্ষিকা পাওয়া যাবে।